নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা যে আমাদের মহাদশা সিরিজটা শুরু করেছিলাম, যেই ভিডিওতে আমরা জেনেছিলাম রাহুর মহাদশা এবং রাহুর সাথে রাহুর অন্তর্দশা নিয়ে আমাদের আগের ভিডিওতে কিন্তু আলোচনা হয়েছিল। আজকে আমাদের সেই সিরিজেরই দ্বিতীয় ভিডিও, অর্থাৎ রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কেমন যেতে পারে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন আমাদেরকে করতে হবে এবং কোন কোন দিক থেকে শুভ ফলাফল আমরা কিন্তু আশা করতে পারি রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশায়। এটা সর্বদাই কিন্তু নেগেটিভ সময় হিসাবে বিবেচিত হয় না। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একদম ডিটেলে আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমত একটা বিষয় আগে আপনাদেরকে বুঝতে হবে, কোনো গ্রহের সাথে কোনো গ্রহের অন্তর্দশা কেমন যাবে সেটা বোঝার জন্য কিছু সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রগুলো যদি আপনারা খুব সহজভাবে বুঝে যেতে পারেন তাহলে আপনাদের কাছে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। একাধিক সূত্র আছে, কিন্তু মেন গুরুত্বপূর্ণ সূত্র যেটার মাধ্যমে খুব সহজে আপনারা বুঝতে পারবেন সেই সূত্রগুলোই আজকে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। এবং তার সাথে সাথে আমাদের জন্মছকে গ্রহদের অবস্থান, মানে মেনলি হচ্ছে রাহুর এবং বৃহস্পতির অবস্থান, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ন্যাচারালি কীরকম ফলাফল আসতে পারে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশাতে, রাহু কিসের কারক, বৃহস্পতি কিসের কারক, আমাদের লগ্ন সাপেক্ষেই দুটো গ্রহের অবস্থান কি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বুঝে নিতে হবে ভিডিওর মাধ্যমে। তো সেই বিষয়গুলো দেখার জন্য আমাদের কিন্তু অবশ্যই স্ক্রিনে আসতে হবে। তো যদি আমরা স্ক্রিনে আসি, তো প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে বৃহস্পতি, মানে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশার সময়কালটা হচ্ছে 2 বছর 4 মাস 24 দিন। এটা কিন্তু অবশ্যই বিংশোত্তরী মহাদশা অন্তর্দশার নিয়ম অনুসারে আসছে। তো আমরা এইটা জানি যে রাহুর সাথে রাহুর অন্তর্দশা কাটানোর পর এই সময়টা আসে, যেটা নিতান্ত নেগেটিভ সময়। কেন, আর যাই হোক না কেন, বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র মতে শুভ গ্রহ আর রাহু জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু অশুভ গ্রহ। তো সেই দিক থেকে আমরা একটা বিষয় বুঝে নিতে পারি যে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা তুলনামূলকভাবে রাহুর থেকে অনেক বেটার সময় হিসাবে ধরা যেতে পারে। তো এবার কতটা বেটার, কতটা বলতে পারেন আমরা শুভ ফলাফল পাবো, তার জন্য কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখুন, রাহুকে নিয়ে যে বিষয়গুলো সেটা আগের ভিডিওতে আমার বলা আছে। রাহুর সাথে রাহুর অন্তর্দশার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের রাহুর অবস্থানটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা মেনলি তবু বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে বলে দেবো রাহুর সাথে বৃহস্পতির অবস্থানটা আমাদেরকে দেখে নিতে হবে। ন্যাচারালি আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম রাহু আমাদের জন্মছকে কোন কোন ঘরে উচ্চ বা কোন কোন ঘরে নিচস্থ হয়, কোন কোন ঘরে সে কারকত্ব পেয়ে যায়। আজকে আমাদের বৃহস্পতির পালা। বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সর্বোচ্চ শুভ গ্রহ। সে আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের ধর্ম, আমাদের বলতে পারেন পিতা, আমাদের সবথেকে পজিটিভলি সন্তান এবং সবথেকে পজিটিভলি দীর্ঘমেয়াদী যে কোনো সুখের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে সবথেকে এগিয়ে রাখা হয়। তো দেবগুরু বৃহস্পতি যেহেতু সর্বোচ্চ আগে সে জ্ঞানের কারক গ্রহ হয়, তাহলে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশায় আমাদের কিন্তু এই বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানে দিক থেকে দেখতে হবে। তো সেই জন্য কি আগে আপনাদেরকে প্রথমে বলে রাখতে হবে বা বুঝে নিতে হবে যে দেবগুরু বৃহস্পতি যে রাহুর সাথে অন্তর্দশায় আসছে, সে অন্তর্দশা বিচার করার প্রথম সূত্রটা কি সেটা আগে আমরা দেখব। যেটাকে বলা হয় প্রথম সূত্র হচ্ছে দশানাথ কুণ্ডলী। দশানাথ কুণ্ডলীটা কি, দেখবেন আপনার যে কোনো লগ্ন হতে পারে। সাপোজ আপনার যেই ঘরে ল লেখা থাকবে, আপনার মিনের ঘরে ল লেখা থাকতে পারে, বৃষর ঘরে লেখা থাকতে পারে, বা কর্কটের ঘরে লেখা থাকতে পারে, যে কোনো ঘরে লেখা থাকতে পারে। যেই ঘরে লগ্ন লেখা আছে সেটা আপনার প্রথম ঘর। আপনি সেই লগ্ন সাপেক্ষে দেখে নিন রাহু কোথায় বসে আছে আপনার জন্মছকে। ধরুন আপনার রাহু যে কোনো, যেটা হোক আপনার লগ্ন, রাহু আপনার মকরে বসে আছে। তাহলে আমরা আজকে বিচার কি করব যে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা কেমন যাবে। তো তার জন্য আমাদেরকে পরিষ্কার করে দেখে নিতে হবে রাহু যেই ঘরে বসে আছে সেই ঘর থেকে দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে। ধরে নেওয়া যাক যে দেবগুরু বৃহস্পতি যে কোনো লগ্ন, ধরে নিচ্ছি আমি, ধরুন মীন লগ্ন সাপেক্ষে আপনাদেরকে বিষয়টাকে বোঝাচ্ছি। যদি মীন লগ্ন সাপেক্ষে রাহু এখানে মকরে বসে আছে আর বৃহস্পতি কোথায় বসে আছে এবার আমাদেরকে দেখে নিতে হবে। ধরুন সাপোজ বৃহস্পতি এখানে বসে আছে মেষে। তাহলে আমাদের শুরু এইটা হচ্ছে দশানাথ কুণ্ডলী। আদার্স গ্রহ যেখানে যা সে বসে আছে থাকবে। তাহলে আমরা তখন মকরটাকে লগ্ন করে নেবো, যেহেতু মূল মহাদশা হচ্ছে রাহুর। তাহলে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা বিচার করতে গেলে আমাদের মীন লগ্ন হলো আমাদেরকে ফার্স্ট ঘর। এইখানে দেখে নিতে হবে যে রাহু কোন ঘরে বসে আছে, তার আন্ডারে বৃহস্পতির অন্তর্দশা যেহেতু আমরা বিচার করব, রাহু থেকে বৃহস্পতির অবস্থান কী আছে।
জ্যোতিষশাস্ত্র বলছে দশার অধিপতির সাথে অন্তর্দশার অধিপতির যদি কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক হয় তাহলে সেই দশা অন্তর্দশা তুলনামূলকভাবে ভালো যায়। তাহলে যদি আমি এক্সাম্পল হিসাবে মকর সাপেক্ষে এটা কিন্তু চতুর্থ ঘর হয়, আপনারা কাউন্ট করবেন রাহু থেকে বৃহস্পতি কিন্তু 4th হাউসে বসে আছে, তাহলে এটা কেন্দ্রের ঘর হলো। তো কেন্দ্রের ঘর চতুর্থ, লগ্ন সপ্তম দশম, এছাড়া ত্রিকোণে যদি বসে থাকে লগ্ন পঞ্চম এবং নবম। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখে নিই যে রাহু থেকে বৃহস্পতি কেন্দ্রে বা ত্রিকোণে বসে আছে, তাহলে সেই সময়টাকে আমরা কিছুটা পজিটিভ ধরে নিতে পারি। এইটা প্রথম পয়েন্ট গেল, ঠিক আছে। এইভাবে যেরাম ধরে নিন আমরা এটা জেনে গেলাম যে রাহুর থেকে বৃহস্পতি কেন্দ্র বা ত্রিকোণে অবস্থানটা শুভ। এবার অশুভ অবস্থান কোনটা? সব থেকে অশুভ অবস্থান হবে যদি রাহু থেকে বৃহস্পতি, ধরুন আপনারা তো জেনে গেছেন যে এইটাকে লগ্ন ধরে দেখতে হবে, বৃহস্পতির সাপোজ এই ঘরে যদি না বসে থেকে রাহু থেকে বৃহস্পতির কানেকশান যদি ষষ্ঠ বা অষ্টমে হয়, এইখানে যদি সিংহতে বসে থাকে অথবা ধরুন মিথুনে বসে থাকে, তাহলে এইটাকে সর্বোচ্চ নেগেটিভ হিসাবে ধরা হবে, কারণ এটা ষড়াষ্টক যোগ হচ্ছে। দশার যে মহাদশার অধিপতি তার সাথে অন্তর্দশার অধিপতির যদি ষড়াষ্টক যোগ হয়, এটা সব থেকে নেগেটিভ। এবার আপনারা হয়তো জানেন যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ তিনটে ঘরই নেগেটিভ, কিন্তু দ্বাদশের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে। কেন ছাড় আছে জানেন? কেন? আমাদের সেই সূত্র যেটা আমরা প্রথমে জেনেছিলাম, সময়গত বন্ধুত্ব জন্মছকে যদি বৃহস্পতি এখানে দ্বাদশে থাকে তাহলে সেক্ষেত্রে পূর্ণরূপে নেগেটিভিটি আসবে না, কেন? তখন রাহু আর বৃহস্পতি একে অপরের সময়গত বন্ধুত্বে চলে আসলো। সময়গত বন্ধুত্বের সূত্র মনে আছে? এটা দেখার জন্য যেই গ্রহটা থেকে যেই গ্রহটা সময়গত বন্ধুত্ব আমরা দেখব, ধরুন রাহু থেকে বৃহস্পতি দেখছি, রাহু যদি মকরে বসে থাকে, বৃহস্পতি যদি দ্বিতীয় মানে এইখানে কুম্ভ মীন এবং মেষে বসে থাকে, অথবা দ্বাদশ একাদশ এবং এইখানে দশমে যদি বসে থাকে, মানে আগে তিনটে ঘর বা পরে তিনটে ঘরে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে সময়গত বন্ধুত্ব সূত্র অ্যাপ্লাই করতে হবে। তখন গ্রহরা একে অপরের শত্রু না হয় সম হয়ে যায়। তো সেই হিসাবে আমি দ্বাদশ ঘরটাকে পূর্ণরূপে নেগেটিভ ধরবো না। তবে বারংবার মাথায় রাখতে হবে, যদি রাহু থেকে বৃহস্পতি বা বৃহস্পতি থেকে রাহু একই ব্যাপার হচ্ছে ষড়াষ্টক যোগ নির্মাণ করে ফেলে, তাহলে সেই দশা অন্তর্দশায় ভীষণ কষ্ট চলে আসে। এই বিষয়টা সর্বদা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে সাজিয়ে নিতে হবে বিষয়টা। রাহু থেকে বৃহস্পতির এটা প্রত্যেকটা অন্তর্দশার ক্ষেত্রে পরবর্তী যখন রাহুর সাথে শনির হবে, তখনও কিন্তু এইভাবেই আপনাদেরকে দশানাথ কুণ্ডলী তৈরি করতে হবে। মানে রাহু যেখান থেকে বসে আছে, শনি কোথায় বসে আছে সেটা দেখে নিতে হবে। এটা প্রথম যেহেতু আমাদের শুরু হচ্ছে, সেই কারণে আমি ভালো করে বুঝিয়ে বললাম। পরবর্তী বিষয় আপনাদেরকে দেখতে হবে যে আপনার লগ্ন কি, সেই লগ্ন সাপেক্ষে রাহু আপনাদের শুভগ্রহ না বৃহস্পতি আপনাদের শুভগ্রহ, এইটাও কিন্তু একটা পয়েন্ট। যেরকম ধরে নিন মেষ লগ্ন, কর্কট লগ্ন, এখানে আমাদের বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন সাপেক্ষে, তার সাথে সিংহ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু সর্বোচ্চ শুভগ্রহ হয়। আর এই দিকে যদি আমরা দেখি বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ সাপেক্ষে রাহু খুব শুভগ্রহ হয়। তাহলে এই বিষয়টা আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার মানে দেবতাদের লগ্ন বা রাশি নাকি দানবদের লগ্ন বা রাশি, এইটাও একটা ভাগ আছে। আপনারা জানেন, আমার এইটা নিয়েও ভিডিও দেওয়া আছে, আমি তবু বলে দিচ্ছি। দেবতাদের দিকে কিন্তু অবশ্যই সূর্য, চন্দ্র, এর সাথে সাথে কিন্তু মঙ্গল, বৃহস্পতি, এই সকল গ্রহগুলো পড়ে। বুধকে মধ্যিখানে রাখা হয়, বুধ কিন্তু দেবতাদেরও বন্ধু আর দানবদেরও বন্ধু হিসাবে ধরা হয়। দানবদের দিকে কে কে থাকে? শুক্র, শনি, রাহু, কেতু। কেতুকেও কিন্তু আমরা পজিটিভ গ্রহ হিসাবে দেখতে পারি, কেতুকেও দেবতাদের দিকে রাখতে পারি, কিন্তু তবুও এটা খুব সহজভাবে বোঝার উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে বললাম। এরপরে আপনারা দেখে নিলেন যে আপনাদের লগ্ন কি, লগ্ন সাপেক্ষে রাহু প্রধান গ্রহ মানে শুভ গ্রহ না বৃহস্পতি শুভ গ্রহ, এটা দেখা হয়ে গেল। তৃতীয় বিষয় যেটা আপনারা দেখবেন যে রাহুর অবস্থানটা আপনার জন্মছকে কতটা পজিটিভ আর বৃহস্পতির অবস্থানটা কতটা পজিটিভ। এক্সাম্পল আমরা চলে আসছি, ধরুন আপনার জন্মছকে আপনার এবার কিন্তু চলে আসবে লগ্ন। আপনার জন্মছকে ধরুন মিন নিয়ে আমরা বুঝছিলাম, সেম বিষয়তে চলে আসবো। মকরে এখানে রাহু বসে আছে এবং মেষে বৃহস্পতি বসে আছে। তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারছি, বৃহস্পতি এখানে মিত্রক্ষেত্রে বসে আছে, রাহু এখানে মকর শনির মিত্রক্ষেত্রে বসে আছে। তাহলে দুটো গ্রহই কিন্তু পজিটিভ অবস্থাতে বসে আছে। এরপরে আমরা অবস্থানগত দিক থেকে দেখব। অবস্থানগত দিক থেকে আমি আগের ভিডিওতে পরিষ্কার করে বলেছিলাম, রাহু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে খুব শুভ ফলাফল দেয়। তো মিন সাপেক্ষে যদি আপনারা কাউন্ট করেন, যদি মকরে বসে থাকে তাহলে একাদশে বসে আছে। আর বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সর্বোচ্চ শুভ কিন্তু পঞ্চম নবমে হয়। এছাড়াও দ্বিতীয় ঘরেও তাকে কিন্তু পজিটিভ কারকত্ব দেওয়া আছে, যেহেতু বাণীর ঘর হয় দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর হয় দ্বিতীয় ঘর, সেখানে শুক্রও আসে, বৃহস্পতিও আসে। তো এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে। এবার আপনাদেরকে যেটা সব থেকে মেন দেখতে হবে যে কোন গ্রহ কতটা স্ট্রং অবস্থাতে আপনাদের জন্মছকে বসে আছে, মানে ডিগ্রিগতভাবে কত স্ট্রং। ধরুন রাহু একাদশে মকরে বসে আছে
তার ডিগ্রিটা নিয়েও আমার কিন্তু পরিষ্কারভাবে ভিডিও দেওয়া আছে, যে আপনাদেরকে খুব সিম্পলভাবে আমি বলে দিচ্ছি, অত কমপ্লিকেশানে যেতে হবে না। যদি কোনো গ্রহ ধরে নিন 8 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে জানবেন সে সর্বোচ্চ স্ট্রং অবস্থাতে বসে আছে। আর যদি সে 8 ডিগ্রির মধ্যে থাকে কিছুটা দুর্বল, বা 16 ডিগ্রির পরে যদি চলে যায় তাহলে সে কিছুটা দুর্বল। একটা গ্রহের মান হয় 30 ডিগ্রি। তো সাপোজ রাহুর ডিগ্রি না বৃহস্পতি ডিগ্রি কোনটা আপনার স্ট্রং অবস্থাতে আছে, সেটাও আপনাদেরকে বিচার করতে হবে। এর উপর ডিপেন্ড করবে রাহু বৃহস্পতিকে কন্ট্রোল করবে না বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করবে। আপনাদের একাদশ স্থানে নাও থাকতে পারে, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে নাও থাকতে পারে। আপনাদেরকে শুধু দেখে নিতে হবে যে বৃহস্পতি শুভ অবস্থাতে আপনার লগ্ন সাপেক্ষে বসে আছে কিনা, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাহু সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে, যেহেতু তার অন্তর্দশা, এবং বৃহস্পতি ও রাহুর মধ্যে কে কমফোর্ট জোনে বসে আছে, এই বিষয়টা আপনাদেরকে দেখে নিতে হবে। তাহলে আপনাদের কাছে বিষয়টা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই সূত্রগুলোকে যদি মাথায় রেখে আমরা বিষয়টাকে আলোচনা করি, আমরা দুটো করব, যদি শুভ অবস্থাতে বসে থাকে কী ফলাফল আসতে পারে, যদি অশুভ অবস্থাতে বসে থাকে কী কী ফলাফল আসতে পারে। এবার যদি আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সূত্রগুলো সহজে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ন্যাচারাল যে ফলাফলটার দিকে যাব, সেই হিসাবে যদি আমরা যেটা বুঝেছিলাম সেই অর্থে যদি আমরা যাই, জ্যোতিষশাস্ত্র মতে প্রথমেই বলে দিচ্ছি রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা 2 বছর 4 মাস 24 দিনের হয়। ঠিক আছে, পরিষ্কার। জ্যোতিষশাস্ত্র মতে রাহু এবং বৃহস্পতির যেটা চিন্তা ভাবনা বা প্রকৃতি, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দুজনে কিন্তু বিপরীতমুখী। কেন বিপরীতমুখী এটাও খুব সহজভাবে জানেন, একজন দেবতাদের, একজন দানবদের, একজন জ্ঞান শিক্ষা সব কিছুকেই ধরুন ইন্ডিকেট করে। এইটা বলবো না যে রাহু এগুলোকে ইন্ডিকেট করে না। রাহুর ক্ষেত্রে কী হয়, রাহু সর্বদাই কিন্তু ভোগ, সুখ, চাহিদা, বিভ্রান্তি, মরীচিকা, এই সকল উচ্চ আকাঙ্ক্ষা, এই সকল বিষয়কে নির্দেশ করে। বৃহস্পতি কি, বৃহস্পতি সর্বদা শুভ, জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, তার সাথে কিন্তু আধ্যাত্মিকতার কারক গ্রহ হিসাবে দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়। তাহলে এদের চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। এবার যে বিষয়টা উঠে আসবে সেটা হচ্ছে এই পার্টিকুলার সময়টাতে আমরা কিছু কিছু দিক থেকে মিশ্র ফলাফল দেখতে পাবো, যদি ধরুন দুটো গ্রহই ঠিকঠাকভাবে বসে আছে আপনার জন্মছকে। এবার এইটা বৃহস্পতির সাথে রাহুর অবস্থানের উপর ভিত্তি করবে। আমরা যদি ন্যাচারালি ফলাফলটা দেখি, রাহুর সাথে রাহুর অন্তর্দশা ভীষণই নেগেটিভ সময় হিসাবে ধরা হবে। সেক্ষেত্রে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশাকে আমরা কিছুটা হলেও শুভ ধরতে পারি। এবার বিষয়টা হচ্ছে কি, রাহুর কাজ হচ্ছে বিভ্রান্তি, অস্থিরতা তৈরি করা। বৃহস্পতি সেই অস্থিরতা, বিভ্রান্তিটাকে কিছুটা হলেও কাটিয়ে দেবে যখনই অন্তর্দশাতে আসবে, এটা প্রথম ব্যাপার। এবং দ্বিতীয় ব্যাপার, একটা স্থিতিশীলতা, একটা সঠিক পথ বা দিক নির্দেশ করবার একটা ক্ষমতা আপনাদের মধ্যে বাড়বে, যেটা রাহুর সাথে রাহুর অন্তর্দশাতে কোনো রকমভাবেই হতো না। কেন, মরীচিকার পেছনে দৌড়াতেন, কোনো সলিউশনের পেছনেও দৌড়াতেন না। খুব সহজভাবে যদি বলি, রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশাতে আপনাদের মধ্যে হঠাৎ করে আধ্যাত্মিকতা জেগে যেতে পারে। এবার এই আধ্যাত্মিকতাটা কিন্তু পিওর আধ্যাত্মিকতা নয়, কিছুটা লোক দেখানো আধ্যাত্মিকতা, কিছুটা মন্দিরে যাওয়ার প্রবণতা বেড়ে গেল, হঠাৎ করে কোনো জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত হয়ে গেলেন, কোনো জ্যোতিষীকে জন্মছক দেখিয়ে ফেললেন, একাধিক রত্ন পড়ে ফেললেন, হঠাৎ করে এইরকম ধরনের পরিবর্তন আসবে। আবার যখন দশা অন্তর্দশাটা কেটে যাবে, আবার কিন্তু আপনি ধরলেন যে এটা তো কিছু অংশে ভুল হয়ে গেছে, এত কিছু দরকার নেই। কিছুটা ভুলভ্রান্তি তো এই দিক থেকেও হয়। আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা যদি কিছু নতুন করে শেখা শুরু করে, সেটা কিন্তু খুব ভালো। যদি বৃহস্পতির প্রভাব খুব ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে সেই মানুষের সেই জ্ঞানটা তাকে সারা জীবনে সাপোর্ট করে। আর যদি রাহু বেশি ধরে নিন স্ট্রং অবস্থাতে থাকে, তখন কি হয়, তখন হয় সেই জ্ঞানটা তাকে অধিক পরিমাণে অহংকারী বানিয়ে দেয়। সে সব কিছু জেনে গেছে। ধরুন কোনো কিছু শিখছেন, একদিন দুদিন সেইটা শিখতে গিয়েই আপনি সব কিছু বুঝে গেছেন, সব কিছু জেনে গেছেন, এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছেন। এরকম ধরনের কিন্তু একটা কানেকশান তৈরি করে দেয়। তবে এত কিছুর মধ্যে আমি বলছি, তীর্থযাত্রা, আপনারা অনেক দিন ধরে প্ল্যানিং করেছেন দূরে কোনো মন্দিরে বেড়াতে যাবেন বা সেখানে তীর্থস্থান ঘুরতে যাবেন, আধ্যাত্মিক কাজকর্মের প্রতি ঝোঁক কিন্তু বাড়বে, সেটা কিছুটা লোক দেখানো হলেও বাড়বে। ঠিক আছে, যদি বৃহস্পতি পজিটিভ থাকে তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ দিক, যারা গবেষণার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। কর্মক্ষেত্রেও পদোন্নতির জায়গাতে আমরা মানে পজিটিভ দেখতে পারি। তবে সুযোগ আপনাদের আসবে, কিন্তু সেটাকে অনেকাংশে কী হয়, আমরা অহংকারের জন্য ত্যাগ করে বেরিয়ে যাই, আরও বেটার আমি ডিজার্ভ করি। কেন, একটা লাগাম ছাড়া মনোবৃত্তি আপনাদের মধ্যে দেখা যাবে এই রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশাতে। এই পজিটিভ দিকটা কিন্তু আপনারা দেখতে পাবেন। পরিবার পরিজনদের দিক থেকেও যদি আমরা বিষয়টাকে দেখি, তাহলে সেক্ষেত্রে বাড়িতে যদি বিবাহ করতে চান, সন্তান লাভের জন্য খুব ভালো সময় হিসাবে ধরা হয়। বৃহস্পতি রাহু যদি শুভ অবস্থান আপনার জন্মছকে থাকে, পীড়িত না থাকে, তাহলে সেই সময়টাতে সন্তান লাভের জন্য খুব ভালো, এবং সবথেকে পজিটিভলি পুত্র সন্তান লাভের জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে ধরা হয়। তো এই বিষয়টাও কিন্তু উঠে আসে, বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়টাকে পজিটিভ ধরা যেতে পারে। তো
তো এইটা একটা ব্যাপার চলে আসলো। আর্থিক উন্নতির ক্ষেত্রেও কিছুটা পজিটিভ দিক চলে আসে। যতটা ধরে নিন কষ্টকর সময়টা হয়ে গেছিলো, সেই সময়ের থেকে বেটার হিসাবে আমরা এই সময়টাকে ধরে নিতে পারি। সমাজে কিছুটা হলেও মান সম্মান বৃদ্ধি পায়, হঠাৎ করেই দেখবেন আপনি ফেমাস হয়ে গেছেন, এরকম ধরনের একটা বিষয় কিন্তু চলে আসে। এইটা তো নর্মাল ফলাফল। আর যদি বৃহস্পতি শুভ অবস্থাতে থাকে তাহলে সব রকম দিক থেকেই পজিটিভ, সব রকম দিক থেকেই আপনি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট, জ্ঞান, শিক্ষা, বুদ্ধি সব কিছু হবে। এবার ধরুন রাহু যদি বেশি স্ট্রং থাকে তাহলে এই প্রত্যেকটা জিনিসই হবে বাধার মধ্যে দিয়ে হবে। মানসিক দ্বন্দ্বে কিন্তু আপনারা তখনও ভুগবেন। আপনাদের মধ্যে বলতে পারেন অন্তর্দ্বন্দ্ব তো দেখা দেবেই একদম। অনেক সময় ভুল পথে পরিচালিত হবেন। কি বললাম যে হয়তো আধ্যাত্মিকতা বাড়বে কিন্তু ভুল গুরুর সান্নিধ্যে চলে গেলেন, সে আপনাকে বলতে পারেন যে আপনার পকেট ফাঁকা করে দিল। মানে ধরুন কোনো জ্যোতিষ বন্ধুর কাছেই জন্মছক দেখাতে গেলেন, সে হয়তো আপনাকে একাধিক স্টোন রত্ন ফত্ন পরিয়ে একদম টাকা আপনার থেকে নিয়ে নিল, এরকম ধরনের কানেকশন চলে আসতে পারে। এবার যদি রাহু স্ট্রং থাকে, বৃহস্পতি দুর্বল থাকে, আপনার পেটের সমস্যা, লিভারের সমস্যা, সুগারের সমস্যা, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, উল্টোপাল্টা খাওয়া দাওয়ার প্রবণতা, হঠাৎ করে ধরে নিন সুগার তো বাড়েই, ডায়াবেটিস তো হয়েই যায় এই সময়টাতে যদি রাহু স্ট্রং অবস্থাতে থাকে। এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু সব থেকে আগে ঠিক রাখতে হবে। যেটা সব থেকে বড় বিষয়, হঠাৎ করে গুরুজন, পিতা, তাদের সাথে কিন্তু আপনার মতবিরোধ তৈরি হতে পারে। কেন? আমি প্রথমে বললাম হঠাৎ করে আপনি নিজেকে ভীষণ জ্ঞানী মনে করতে পারেন, সব জেনে গেছেন আপনি, সব বুঝে গেছেন আপনি আপনার কাছে, এই বিষয়টা উঠে আসতে পারে। আবার এই কারণের জন্য যদি জন্মছকে দেখা যায় রাহু বেশি স্ট্রং, বৃহস্পতি দুর্বল হয়ে আছে, এই কারণটার জন্য মানহানিও আপনাদের হয়ে যেতে পারে। আপনারা হয়তো প্রথম দিকে খুবই মানে সব জায়গাতে জ্ঞান প্রচার করলেন, জ্ঞান দিলেন, হঠাৎ করে এমন কোনো মানুষের সান্নিধ্যে আসলো যার মাধ্যমে আপনি সমাজে কিন্তু মুখ থুবড়েও পড়তে পারে, ছোট হয়ে যেতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে এইটা যে রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা, অবশ্যই রাহুর অন্তর্দশার থেকে ভালো সময়। এই সময়টাতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, শান্ত হয়ে থাকতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। কেন? বৃহস্পতি সর্বদাই ধীরে চলার পরামর্শ দিয়ে থাকে, এইটা একটা বিষয়। এবার আমি একটা বিষয় আপনাদেরকে বলবো, তাড়াহুড়ো না করে, রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা চলছে, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিন। কোন ঘরে রাহু বসে আছে, কোন ঘরে বৃহস্পতি বসে আছে, তার উপর ডিপেন্ড করে কোন কোন দিক থেকে নেগেটিভিটি আসতে পারে, সেই বিষয়গুলোর উপর আগাম জানুন, সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা করুন। কেননা প্রত্যেকটা ব্যক্তির জন্মছক আলাদা আলাদা। তার জন্মছকে আমি এক্সাম্পল হিসাবে আজকে আপনাদেরকে বোঝালাম, তার জন্মছকে অন্য লগ্ন হতে পারে, অন্য অবস্থান হতে পারে, এই বিষয়গুলো আপনাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেইটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশাতে সেকেন্ড ওপিনিয়ন নিয়েই তবে কিন্তু যে কোনো কাজে আপনারা এগোন, না হলে সমস্যা আসতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে পারলেই হবে। এই পার্টিকুলার সময়টা যদি পজিটিভলি রেমেডির কথা বলি, গুরুজনদের সাথে তর্কে যাবেন না, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই সময়টাতে বৃহস্পতির প্রণাম মন্ত্র ওম ব্রেং বৃহস্পতায় নমঃ রেগুলার 108 বার পাঠ করুন বা 30 বার পাঠ করুন। তার সাথে এই পার্টিকুলার সময়টাতে আপনারা চেষ্টা করুন টাইম টু টাইম মন্দিরে যাওয়ার, পুজো দেওয়ার, নিজেকে আধ্যাত্মিক লাইনে রাখার। তাহলেই দেখবেন এই অন্তর্দশা আপনাদের জন্য যথেষ্ট ভালো গেছে। নিজের জ্ঞানটাকে নিজের মধ্যে আটকে রাখার চেষ্টা করুন, দেখবেন এই অন্তর্দশা কেটে যাওয়ার পর আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছেন। কারণ এই জ্ঞানটাই এর পরবর্তী অন্তর্দশা রাহুর সাথে শনির অন্তর্দশাতে আপনাদেরকে সব থেকে বেশি করে সাপোর্ট করবে। তো এটাই জ্যোতিষশাস্ত্র। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন এবং পরিবার পরিজনদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন তাদেরকে অগ্রিম। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।